আপনারা সবাই ভালো আছেন? সাংবাদিক বন্ধুরাও ভালো আছে, কিন্তু সাংবাদিক বন্ধুদের পিছনে যারা আছে তারা একটু কষ্টে আছে। তার কারণ হলো ওনারা ওনাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্য এখানে দাঁড়িয়ে আছে। এই সুযোগ সবরের সাথে ওনাদেরকে আপনাদেরকে দিতে হবে, কারণ আজকের এই মিটিং এর বক্তব্য তারা জাতির সামনে পৌঁছাবেন, বিশ্ববাসীর সামনে পৌঁছাবেন। এই জন্য যারা ধৈর্য ধরবেন, সহযোগিতা করবেন, তাদেরকে অগ্রিম ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমাদের জামাত ইসলামী ঐতিহ্যবাহী মাগুরা জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রিয় সহকর্মী, মাগুরা জেলা শাখার সম্মানিত আমির জনাব এমডি বাকের, সম্মানিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কুষ্টিয়া যশোর অঞ্চলের সম্মানিত দায়িত্বশীল জনাব মোবারক হোসেন, মঞ্চে বসা আঞ্চলিক, জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন এবং ধর্মের সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ, আজকে জানুয়ারি মাসের 16 তারিখ, আজ থেকে 1 বছর আগে একই মাঠে এই ধরনের একটা কর্মী সম্মেলনের চিন্তাও আমরা করি নাই। কেন করি নাই? সেই সময় এই দেশে এমন একটি সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছিল, যারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল। মানুষ কষ্ট করে চিৎকার দিয়ে কাঁদতে পারত না, মানুষ ভালো লাগলে হাসতেও পারত না। মানুষের মুখে একটা অদেখা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কেউ যখন সরকারের ভালো কাজের প্রশংসা করত, সরকার খুব পুলকিত হতো। আবার কেউ যখন মন্দ কাজের সমালোচনা করত, আস্তে করে তাকে জেলে ঢুকিয়ে দিত। এরকম একটি ভয়ের সংস্কৃতি বিগত সরকার বাংলাদেশে চালু করেছিল। এরকম দেশ এবং সমাজ কখনো সভ্য শাসকের দেশ হতে পারে না। জনগণ সভ্য থাকলেও আমাদের শাসকরা সভ্য ছিলেন না। এই জন্য তারা জনগণকে সম্মান করতে পারেননি, ভালোবাসতে পারেননি, জনগণকে দেওয়া কথা তারা রক্ষা করতে পারেননি। আজকে শুনি আওয়ামী লীগের একজন নেতা বলেছেন এখন চালের দাম এত কেন। তারা 2009 সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন আমাদেরকে ভোট দিলে 10 টাকা কেজি মূল্যে চাল উপহার দেব। তারা কি তাদের পুরো সময় 15 বছর, 15.5 বছর 10 টাকা কেজিতে মানুষকে চাল দিতে পেরেছিল? আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এইভাবে জাতিকে দেওয়া একটা ওয়াদাও তারা সত্যিকার অর্থে বাস্তবায়ন করেনি। কারণ তারা ক্ষমতায় আসেননি জাতিকে ভালো কিছু দেওয়ার জন্য, বরঞ্চ তারা ক্ষমতায় এসেছিলেন তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করে। আপনাদের এখানেও তাদের অনেক নেতা ছিলেন, আপনারা তাদেরকে দেখেছেন। তারা মানুষের সাথে কেমন আচরণ করেছেন। তারা এমপি হওয়ার আগে, নেতা হওয়ার আগে, মন্ত্রী হওয়ার আগে, তারা সচিব হওয়ার আগে কেমন ছিলেন, তাদের সহায় সম্পত্তি কেমন ছিল, আর 15 বছরে তারা কেমন মোটা তাজা হয়েছিলেন তা এটি শুধু মাগুরায় নয়, এর চিত্র ছিল সারা বাংলাদেশ। তারা বলতেন, কেউ কেউ বলতেন যে এই দেশ থেকে আমার পাওয়ার কিছু নেই, আমার সব কিছু আমি হারিয়েছি, এখন এই দেশকে শুধু দেওয়ার পালা। হ্যাঁ, তারা দিয়েছেন ছোপ ছোপ রক্ত আর খাড়ে খাড়ে লাশ। এমন কোন জনপদ বাংলাদেশে নেই যেখানে তারা নির্দয়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করেননি। এমনকি ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা এই কাজটি করে শেষ পর্যন্ত দেশ থেকে তারা পালিয়ে গেছে। দেশ যদি আপনারই হয়ে থাকে, দেশকে, মাটিকে, মানুষকে যদি ভালোবেসে থাকেন, তাহলে পালাবেন কেন? শাসক
স্বৈরাচার হতে পারে, আবার সুশাসক শাসক হতে পারে। আমি একবার দারুস সালাম ব্রুনাই গিয়েছিলাম, মাত্র 2.5 লক্ষ মানুষের দেশ, পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। ওখানে আল্লাহ তাআলা এত খনিজ সম্পদ তাদেরকে দান করেছেন, এমন কোন মূল্যবান খনিজ সম্পদ নেই যেটা ব্রুনাই দেশে পাওয়া যায় না। দেশটিতে 10 ঘন্টার জন্য আমি একটা সুযোগ পেয়ে ঢুকেছিলাম এই দেশটি দেখার জন্য। আমার গাইড তিনিও বাংলাদেশের একজন বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন, সেখানে সরকারি হাসপাতালে চাকরি করেন, বাড়িটা সিরাজগঞ্জ। তিনি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দেখালেন, এর মাঝে রাজার রাজপ্রাসাদটিও দেখালেন। আমি দেখলাম রাজপ্রাসাদের সামনে পাশে কোথাও কোনো পুলিশ অথবা কোনো নিরাপত্তা রক্ষী আমার চোখে পড়ল। আমি ভালো করে খুঁটে খুঁটে দেখলাম, কোনো সিসি ক্যামেরাও দেখলাম। আমি আমার গাইডকে জিজ্ঞেস করলাম, এটা কি রাজার পরিত্যক্ত বাড়ি নাকি বর্তমান বাসস্থান? তিনি বললেন, না, এখানেই তো তিনি বসবাস করেন। বললাম যে এই দেশের রাজার কোনো নিরাপত্তার প্রয়োজন হয় না, ওই তিনি তার নিরাপত্তা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন। আমি বললাম যে কেন? তার দেশে তার কোনো দুশ্মন নাই। বলে দুশ্মন থাকবে কেন? তিনি তার মানুষকে এতটাই ভালোবাসেন যে মানুষ তার জন্য পাগল। এই জন্য তিনি কোনো মানুষ নিরাপত্তার প্রয়োজন অনুভব করেন না। আমি বললাম, সেই পাগলামের 2-1টা নিদর্শন আমাকে দেখাতে পারবেন? উনি বললেন যে হাঁটতে হাঁটতে আপনি নিজেই দেখে নেবেন। হঠাৎ করে একটা গাড়ি সামনের দিক থেকে আসছে, এই গাড়ির আগে পিছনে কোনো অন্য কোনো গাড়ি কিংবা মোটর বাইক নাই। বললেন যে ওই যে রাজা মহোদয় আসতেছে, আপনি আজকে একটা সালাম পেয়ে যাবেন। তিনি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন আর অনবরত তার দেশের জনগণকে সালাম দিয়ে দিয়ে তিনি যাচ্ছেন। নিজেই ড্রাইভার, একাই গাড়িতে বসে আছেন, তার কোনো দেহবস্তু পর্যন্ত দেখলাম না গাড়ি। এরপরে তিনি বললেন যে এত রাস্তা আপনি অতিক্রম করলেন, কোথাও কি কোনো ট্রেন নজরে পড়েছেন? না। বললেন যে অন্য কোনো বাস আমাকে দেখুন, পাবলিক ট্রান্সপোর্টেশন না, তাও দেখুন। বললেন যে কত মানুষ রাস্তায় হাঁটতে নজরে পড়লো না। তিনি বললেন যে এদেশের প্রত্যেকটি শ্রমিকেরও ব্যক্তিগত একটা গাড়ি আছে। এমনকি বাংলাদেশ থেকে এখানে ৫৩,০০০ শ্রমিক, তিনি তখন বলেছিলেন আজ থেকে 4 বছর আগে, 5 বছর আগে 19 সালে, যে ৫৩,০০০ শ্রমিক বাংলাদেশের এখানে কাজ করে, তাদেরও প্রত্যেকের এখানে গাড়ি আছে, নিজস্ব গাড়ি। কারণ রাজা সবকিছু একাই লুটে ফুটে খায় না। আল্লাহ যে সম্পদ দিয়েছেন, দেশের মানুষকে তা ভাগ করে। সন্ধ্যার পরে তিনি একটি গ্রাম এলাকায় আমাকে নিয়ে গেলেন। এটা তাদের ওয়াটার ভিলেজ, পানির উপরে, সমুদ্রের উপরে এই গ্রামটি তারা গড়ে তুলেছে। সেখানে গিয়ে দেখলাম কলেজ আছে, মাদ্রাসা আছে, ভালো ভালো মসজিদ আছে, ক্লাব আছে, খেলার মাঠও আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। সামাজিক সমস্ত উপকরণ, মানুষের সুস্থ জীবন ধারণের জন্য হসপিটাল, সব কিছু আছে। আমি বললাম যে এরা জলবাগ ছেড়ে জলবাগে থাকে কেন? তিনি জবাব দিলেন যে এরা ব্যক্তিগতভাবে মৎস্যজীবী পেশাভুক্ত, পানির সাথে তাদের গভীর সম্পর্ক, পানি তারা ছাড়তে চায় না। রাজা বহুবার চেষ্টা করেছে স্থলভাগে নিয়ে যাওয়ার, তারা যাবে না। এই জন্য এখানেই তাদেরকে স্থলভাগ বানিয়ে দিয়েছে। এই সমস্ত সামাজিক উপাদানগুলো এখানে রাজা তাদেরকে দিয়ে দিয়েছে। এটি রাজতন্ত্রের দেশ, সেখানে ভোট নাই, জনগণ ভোট দেয় না, কিন্তু রাজা তার দেশের জনগণকে তার অন্তরে ধারণ করে। এই জন্য রাজার কোনো সিকিউরিটির প্রয়োজন হয় না। রাজা সিকিউরিটি তার আল্লাহর হাতে সঁপে দিয়েছে। আমি বললাম যে কিসের বলে এমন সুন্দর একটি দেশে গড়তে পারলো, এমন সুশাসক শুরু দেখছে না, প্রকৃত একজন শাসক হতে পারলো। বললেন যে এই রাজা ব্যক্তিগতভাবে একজন আলেম এবং কোরআনের হাতে, তিনি কোরআনের আইনে এই দেশটা চালান। আমাকে নিয়ে গেল 7 তারকা হোটেলে, চোখ লেগে তাকে হোটেলের দিকে তাকালে, কিন্তু মানুষের কোনো আনাগোনা লক্ষ্য করলাম না। জিজ্ঞাসা করলাম এমন কেন? একটি নয়নাভিরাম
লেকের পাড়ে সুরম্য এই 7 তারকা হোটেল গড়ে তোলা হয়েছে। তিনি জবাব দিলেন, এই দেশে আকাম কুকাম হয় না বলে অনেকে আসতে রাজি হয় না। প্রিয় ভাইরা, আমি আবার জিজ্ঞেস করলাম, আপনি কি অনুমান করে বলতে পারবেন যে এই দেশে বছরে কয়টা মানুষ খুন হয়? তিনি বললেন, 1 জন। এই দেশে মানুষ স্বাভাবিক মৃত্যুবরণ করে, কেউ কাউকে খুন করে না। আমি বললাম, করে না কেন? মানুষ তো শুধু অর্থের জন্য মানুষকে খুন করে না, আরো তো বহু কারণে খুন করে। বলে যে এখানে শুধু রাজা না, প্রত্যেকটা মানুষকে ভালোবাসে। এখানে বিদেশিরা যারা কাজ করে তারা মনে করে এটা তাদের দেশ। বাংলাদেশের শ্রমিকদের কাছে 5-7 জনের কাছে উনি নিয়ে গেলেন, ওদেরকে জিজ্ঞেস করলাম, ভাই তোমরা কেমন আছো? ওই দেশের চাইতে এখানে ভালো আছে। তো সে যদি যে দেশে কাজ করতে গিয়েছে সেই দেশটাকে নিজের দেশের চাইতে চমৎকার মনে করে, তাহলে ওই দেশকে ভালোবাসবে না কেন সে? আমি জিজ্ঞেস করলাম, দেশটা কি তোমাদের নাকি অন্যদের? বলে, যে কয়টা মুহূর্ত আছে এই দেশ আমার, এই দেশ আমাদের। এই দেশ আমরা বলবো না যে ব্রুনাইবাসী, আমরা এদেশের নাগরিক মনে করি নিজেদেরকে। কারণ নাগরিকরা যে সমস্ত সুবিধা পায় সমান সুবিধা আমরা পাই। নাগরিকদের যেমন চিকিৎসা ফ্রি, আমাদেরও চিকিৎসা ফ্রি। নাগরিকদের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ ফ্রি, আমাদেরও যাদের পরিবার আছে ছেলে মেয়ের লেখাপড়ার খরচ এখানে আমাদেরকে যোগান দিতে হয় না। এমন একটা সুন্দর দেশ, ছোট্ট মানুষের দেশ। সব মিলাইয়া 5.5 লক্ষ মানুষ সেখানে বসবাস করে। 3 লক্ষ মানুষ বাইরে থেকে সেখানে গিয়েছে বিভিন্ন কাজ এবং পেশা নিয়ে, আর 2.5 লক্ষ মানুষ তাদের দেশের জনগণ আবাল বৃদ্ধ বনিতা। এটি দুনিয়ার একটা চমৎকার মডেল। একমাত্র কারণ সেখানে কোরআন অনুযায়ী বিচারটা পরিচালনা হয়, আর সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে। এই জন্য সমস্ত মানুষ তার অধিকার সে সঠিকভাবে বুঝে পায়। অধিকারের জন্য কাউকে মিছিল করতে হয় না, আন্দোলন করতে হয় না, দাবি করতে হয় না। যেমন আমাদের দেশে আমরা প্রতিদিন এই দৃশ্য দেখি, তাদের দেশে এটার প্রয়োজন হয় না। এমন একটি বাংলাদেশ আপনারা চান কিনা? চান? বাংলাদেশ জামাতে ইসলামী এই ধরনের একটি বাংলাদেশ গড়ার জন্যই লড়াই করছে। আমাদের ইতিহাস দীর্ঘ লড়াই এবং সংগ্রামের। আমাদের সাংগঠনিক জীবন 41 সাল থেকে বিবেচনা করলে আজকে 84 বছর। অনেকে বলে জামাত কি একটা ব্যর্থ দল যে 84 বছরের মধ্যে একবার ক্ষমতায় যেতে পারলো না। অথচ অনেকে দল গঠন করে ক্ষমতায় থাকা অবস্থায় আবার তারা বারবার ক্ষমতায় আসে, আবার কেউ ক্ষমতায় বাইরে থেকেও দল গঠন করে ক্ষমতায় এসেছে। জামাত কেন পারল না? হ্যাঁ, এটি জামাতের দুর্বলতা ধরে নিতে পারে। জামাত যে আদর্শের দল দেশ গঠন করতে চায়, সেই আদর্শটা ব্যাপকভাবে জনগণের মধ্যে হয়তো এর আগে আমরা ছড়াই দিতে পারি না। আলহামদুলিল্লাহ, এখন দেশের জনগণ সব দেখেছে। এই দেশ দফায় দফায় যারা শাসন করেছেন তাদের সকলকে দেখার সুযোগ জনগণের হয়েছে। এমনকি এক সময় আমাদেরও 2 জন শীর্ষ দায়িত্বশীল সরকারের মন্ত্রী ছিলেন, তাদেরকেও দেশের জনগণ দেখার সুযোগ পেয়েছে। আমরা অন্যদের ব্যাপারে কিছুই বলবো না, মহান আল্লাহ শুকরিয়া আদায় করে বলবো যে আমাদের তখনকার আমির এবং সেক্রেটারি জেনারেল 2 জন পর্যায়ক্রমে 3টা মন্ত্রণালয় তারা সেবা দিয়েছেন মন্ত্রী হিসাবে। আলহামদুলিল্লাহ, তাদের কোনো নিকৃষ্ট দুষ্ট বলতে পারেনি যে তাদের মন্ত্রণালয় দুর্নীতি কিংবা ষড়যন্ত্র ছিল। এর কারণ হচ্ছে জামাত ইসলামী কোরআনের আলোকে এই চরিত্রের লোকই গঠন করেছিল। তাদের এই মন্ত্রণালয় থেকে কোন ধর্মের লোক কথা দাবি করতে পারবে না যে তারা মন্ত্রী থাকা অবস্থায় এই মন্ত্রণালয়ে আমাদের যে হক ছিল এটা আমাদেরকে দেওয়া হয়, বরঞ্চ রাষ্ট্রের যে সম্পদ তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল। তারা দেখেননি কে কোন ধর্মের মানুষ, এটাও দেখেননি কে কোন দলের মানুষ, তারা দেখেছেন এই মানুষটা বাংলাদেশেরই একজন। এই জন্য যার যেটা পাওনা হোক তাদের হাতে তারা তুলে দিয়েছিলেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ তাআলা রাজি, যদি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আগামীতে বাংলাদেশ জামাতে ইসলামী
সমস্ত ইসলামী দল, দেশপ্রেমিক দল, মানবিক দলকে সাথে নিয়ে সরকার পরিচালনার সুযোগ পায়, তাহলে ইনশাআল্লাহ তাআলা লাজিম আপনাদেরকে একটা মানবিক দেশ আমরা উপহার দেওয়ার চেষ্টা করি। এই দেশটা তাহলে কেমন হতে পারে? এই দেশটা ইনশাআল্লাহ এমন হবে, এই দেশে একজন মা, তিনি ঘরের ভিতরে থাকবেন নিরাপদ, রাস্তায় বের হলে তিনি হবেন সম্মানিত, কাজের ময়দানে তিনি হবেন মর্যাদাপ্রাপ্ত। তার যদি প্রয়োজন হয় সামাজিক ক্ষেত্রে কোন কর্মক্ষেত্রে যোগদান করার, সেই দক্ষতা যোগ্যতা যদি তার থাকে, যোগ্য জায়গায় তিনি পৌঁছে যাবেন। এখনো তারা পেশাগত দায়িত্ব পালন করেন, কিন্তু দুটি জিনিস আমাদের সমাজ দুঃখজনকভাবে তাদেরকে দিতে পারে। একটি হচ্ছে তাদের সম্মান, আরেকটি হচ্ছে তাদের নিরাপত্তা। আমরা কথা দিচ্ছি মায়েরা সেদিন নিরাপত্তা এবং সম্মানের সাথে ইনশাআল্লাহ তাদের দায়িত্ব পালন করবেন এবং জাতি গঠনের তারাও সমান তালে অবদান রাখবেন। আমাদের মায়েরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে যুদ্ধ করেছে। আমাদের মায়েরা মহান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, যারা ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত স্ত্রী আমাদের মা। তারা ব্যবসা করেছে, সমাজ পরিচালনায় তারা ভূমিকা রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন তাকে পরামর্শ দিয়েছেন, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন চায়ের খলিফাকে তারা পরামর্শ দিয়েছেন। অতএব রাষ্ট্রের সকল ক্ষেত্রে মায়েরা লেগেছে। এখন বলবেন সেই যুদ্ধে শুধু মুসলমানরাই অংশগ্রহণ করতে পারবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে সেই দেশে বসবাসকারী অন্য ধর্মের লোকেরাও সমান তালে থেকে দেশের শত্রুর বিরুদ্ধে লড়াই করেছে। সুতরাং এইখানে দল নয়, ধর্ম নয়, দেশ আমাদের সবার। এই নীতির ভিত্তিতে যার যেটা অধিকার তার হাতে সেটা তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। অনেকে বলে যে মায়েদেরকে আমরা কোণঠাসা করে ঘরের ভিতরে রাখবো, মোটেই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কর্মক্ষেত্রে মর্যাদার সাথে, নিরাপত্তার সাথে তাদেরকে যেমন কাজের সুযোগ তৈরি করে দিয়েছিলেন, আমরাও তাদের প্রতি চরম সম্মান রেখে আমরাও সেইভাবে সুযোগ দেবো ইনশাআল্লাহ। আজকে দেশের শিক্ষা ব্যবস্থা বিধ্বস্ত। মানুষ আগে গ্রাম এলাকায় দেখতাম একজন লোক এন্ট্রান্স, ম্যাট্রিকুলেশন, এসএসসি পাস করার পর তার বাড়িতে দৌড়াই আসতে, তাকে দোয়া দেওয়ার জন্য একটু দেখাতে যে আমার এলাকার একটা ছেলে এই লেভেলে পাস করেছে। আরো উপরে উঠলে মানুষের শ্রদ্ধা ভালোবাসা আরো বেড়ে যেত। আর এখন শিক্ষিত মানুষ দেখলে, নিরীহ মানুষ আয়াতুল কুরসি পড়ে বুকে ফুল দেবে। হ্যাঁ, সবাই না, শিক্ষিত মানুষের মধ্যে অনেক ভালো মানুষ আছে, কিন্তু বেশিরভাগ এই সমাজের অবস্থা তাই। যার কলমের জোর যত বেশি, তিনি জনগণের সম্পদ তত বেশি চুরি করেন। তাদের মধ্যে যারা দক্ষ, তাদেরকে এই সমাজ কোণঠাসা করে রাখে। বেটা নিজেও খাবে না, আমারও খাওয়াবি না, তোর কোনো দরকার নেই। পেট করে তুইও খা, আমারও দে। কিভাবে আনলে আমি তা জানবো না, তোর কাছ থেকে জানতে চাইবো না। এটাকে হারাম না হারাম এটা আমার জানার কোনো দরকার নাই, আমার আরো চাই, আরো চাই। এই সব নিয়ে শেষ পর্যন্ত আমি পালাই। অবশ্য আমার আগে টাকা পালাইয়া যায়। এরকম লোক বাংলাদেশে আছে না? বাস করে বাংলাদেশে, চাকরি করে বাংলাদেশে, নেতৃত্ব দেয় বাংলাদেশে, টাকা জমায় বিদেশে। নিজের দেশে ঘর বাড়ি ভালো করে বানায় না, কিন্তু বিদেশে বেগম পাড়া তৈরি করে। এরকম লোক আছে না? বাংলাদেশের গত 15-15.5 বছরে 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে। এই সব টাকা জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজে বাংলাদেশে